হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু কুনার ম্যাথ একাডেমি চ্যানেল। আজকে আমি তোমাদের পার্সেন্টেজের খুব একটা ইম্পর্টেন্ট টপিক সাকসেসিভ করাবো। ঠিক আছে, সাকসেসিভ কি, সাকসেসিভ কোথায় কোথায় ব্যবহার হয় সেগুলো আমরা সব কিছু জানবো। তাহলে চলো আমরা সাকসেসিভের বেসিক আমরা জানছি। ঠিক আছে, তাহলে সাকসেসিভের বেসিক, সাকসেসিভ অর্থাৎ আমাদের ক্রমাগত শতকরার যে পরিবর্তন সেটাকে আমরা কি বলবো, সাকসেসিভ। তাহলে ধরো তোমার কাছে 100 টাকা আছে, এই 100 টাকাটা বলছে প্রথমে আমাদের 20% বৃদ্ধি হবে, তারপরে আমাদের 10% বৃদ্ধি হবে। ঠিক আছে, তাহলে দেখো 120% আমরা কত জানি, 20, তাহলে বৃদ্ধি পেয়ে কত হবে, 120। আবার এখানে দেখো আবার কি বলেছে, 10% বৃদ্ধি, 120 10% কত, 12। তাহলে আমাদের ফাইনালি কত হবে সংখ্যাটা, 130। তাহলে পরপর আমাদের কি এখানে দুইবার বৃদ্ধি হয়েছে, এটা তিনবারও হতে পারে, চারবারও হতে পারে। ঠিক আছে, আমরা দুইবার করলাম। ঠিক আছে, তাহলে আমাদের সমতুল্য বৃদ্ধি কত হলো, সমতুল্য বৃদ্ধি কত হলো, সমতুল্য বৃদ্ধি 132। এটা তো আমাদের ফাইনাল ভ্যালু, এটা আমাদের ইনিশিয়াল ভ্যালু। 100 সমান আমাদের 32। আর এখানে সমতুল্য শতকরা বৃদ্ধি কত, কারণ আমরা 100-র মধ্যে ক্যালকুলেশন, 100 আমরা ধরেছি সংখ্যাটা, তাই আমাদের কত, 100-তে বৃদ্ধি পেয়েছে 32, তাহলে এটাই হবে আমাদের পার্সেন্টেজ। তাহলে এখানে আমরা যদি করি সমতুল্য শতকরা বৃদ্ধি, তাহলে আমরা শতকরা করতে গেলে কি করতে হবে, আমরা 32 আমাদের বেড়েছে, কততে 32 বেড়েছে, 100-তে 32 বেড়েছে। আর এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের কি পাবো, পার্সেন্টেজ, তাহলে 32%। তাহলে সমতুল্য বৃদ্ধি বা সমতুল্য শতকরা বৃদ্ধি 32। যেহেতু আমাদের শতকরা এখানে লেখা আছে, পার্সেন্টেজে দেওয়া দরকার নাই। ঠিক আছে, যদি এখানে সমতুল্য বৃদ্ধি কত, 32% বলতে পারো তোমরা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। এটা এটা এভাবেও তোমরা করতে পারো, বা রেশিও মেথডও তোমরা কিভাবে করবে সেটাও বুঝে নাও। ঠিক আছে, তাহলে আমাদের কাছে কত টাকা ছিল, 100 টাকা ছিল। এবার কি বলেছে, 20% বেড়েছে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত, আমরা এর আগের ক্লাসে আমরা জেনেছি 20% ফ্র্যাকশন ভ্যালু কত হয়, 1/5, অর্থাৎ 5/1 হচ্ছে 20%। তাহলে আমাদের 5 থেকে বেড়ে কত হবে, 6। যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা কি করবো, 6/5 লিখবো। এটা হবে আমাদের যেটা ভ্যালুটা বেরোবে, সেটা আমাদের ফাইনাল ভ্যালু বেরোবে। ঠিক আছে, ফাইনাল ভ্যালু বেরোবে। তারপরে আবার কত বৃদ্ধি হয়েছে, 10%। 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কত আমাদের, 1/10। ঠিক আছে, অর্থাৎ 10/1 হচ্ছে আমাদের 10%। তাহলে আমাদের এখানে কি হবে, 10 থেকে বেড়ে কত হবে, 11, 11/10। এই যে ভ্যালুটা আসবে সেটাই হয় আমাদের কি বলতো, ফাইনাল ভ্যালু। তাহলে ফাইনাল ভ্যালু কত হচ্ছে আমাদের, 132। তোমরা এভাবেও করতে পারো বা এভাবেও করতে পারো তোমরা। এরপর আমরা জানবো যে সাকসেসের ফর্মুলা, সাকসেসের ফর্মুলা কি, কোথায় কোথায় সাকসেসিভ ইউজ হয়, সেগুলো আমরা সবকিছু জানবো। ঠিক আছে, আশা করি বুঝেছো তোমরা। রেশিও, এটা হচ্ছে রেশিও মেথড, আর তোমরা এভাবেও তোমরা করতে পারো। দেখো আমরা দুটো সূত্র লিখে নিয়েছি। ক্রমাগত দুইবার যখন বৃদ্ধি বা হ্রাস হবে, বা ক্রমাগত তিনবার আমাদের যখন বৃদ্ধি বা হ্রাস হবে, তার সূত্র আমরা লিখে নিয়েছি। ঠিক আছে, এখানে দেখো যখন আমাদের বৃদ্ধি হবে, ঠিক আছে, বৃদ্ধির ক্ষেত্রে আমাদের এখানে মনে রাখবে, বৃদ্ধি হলে আমাদের চিহ্নগুলো কি হবে, সাইনগুলো কি হবে, বৃদ্ধি হলে কি হবে আমাদের চিহ্নগুলো প্লাস হবে, আর হ্রাস হলে আমাদের কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, এবার এখানে ধরো আমাদের আমাদের সংখ্যা, আমরা কিভাবে সূত্রটা এসেছে সেটা আমরা জেনে নিচ্ছি প্রথমে। ঠিক আছে, তাহলে আমাদের সংখ্যা, আমাদের ধরুন 100 আমাদের কোনো সংখ্যা আছে। ঠিক আছে, একে যদি আমাদের প্রথমে আমাদের a% বৃদ্ধি, পরে b% বৃদ্ধি, বৃদ্ধির ক্ষেত্রে আমরা বের করছি। ঠিক আছে, যদি আমাদের, তাহলে এখানে কি হবে, 1 + a/100 একবার হবে। ঠিক আছে, আবার b% বৃদ্ধি, তাহলে 1 + b/100। ঠিক আছে, এটা আমাদের কি ফাইনাল ভ্যালু। ফাইনাল ভ্যালু থেকে যদি ইনিশিয়াল ভ্যালু আমাদের কত ধরেছি, প্রাথমিক ভ্যালু কত ধরেছি, 100, 100 যদি বিয়োগ করি তাহলে আমাদের কত চেঞ্জ হচ্ছে, পার্সেন্টেজের কত চেঞ্জ হচ্ছে সেটা আমরা পেয়ে যাবো। অর্থাৎ সাকসেসফুলি যে ফর্মুলা আমরা এখানে লিখেছি সেটা আমরা পেয়ে যাবো। তো আমি তোমাদের দেখাচ্ছি ফর্মুলাটা কিভাবে এসেছে। ঠিক আছে, বেসিক শিখে নাও, বেসিক থেকে সব কিছু এসেছে, ফর্মুলা মনে রাখবে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো, এখানে আমরা করছি 100 গুণিত, এখানে কি হবে, 100 + a/100, এখানে হবে আমাদের
একশো প্লাস বি বাই কত, একশো মাইনাস একশো। ঠিক আছে, একশো একশো ক্যান্সেল হয়ে গেল। বলো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে দেখো, একশো আমাদের কি হবে লসাগু হবে, একশো লস কি হবে আমাদের লসাগু, আর এখানে হবে আমাদের একশো প্লাস এ ইন্টু একশো প্লাস বি মাইনাস কত হবে 10,000। ঠিক আছে হবে, এইখানে দেখো এবার এটা বুঝেছো। এবার দেখো এখানে কি হবে, ক্যালকুলেশনটা দেখো, একশো একশো গুণ করলে কত হবে 10,000 হবে, একশো সাথে বি গুণ করলে কত হবে একশো বি প্লাস একশো এ, আর কি হচ্ছে এ বি প্লাস এ বি মাইনাস কত হচ্ছে 10,000। ঠিক আছে, বাই কি হবে 100 বা 100, 10,000 10,000 ক্যান্সেল হয়ে গেল। এবার আমাদের কি ফর্মুলাটা আছে, একশো এ প্লাস একশো বি প্লাস এপি বাই 100। তো ফর্মুলাটা তো চলে এলো। আমরা যদি এটাকে সেপারেট করে নিই তাহলে, সেপারেট যদি করে নিই তাহলে কি হবে দেখো, একশো এ বাই একশো প্লাস একশো বি বাই একশো প্লাস এবি বাই একশো, একশো একশো ক্যান্সেল, তাহলে এই ফর্মুলাটা চলে আসলো এ প্লাস বি প্লাস এবি বাই 100। আমরা যেহেতু এখানে আমাদের কি করেছি, আমাদের বৃদ্ধি ধরেছি, ঠিক আছে, তাই আমাদের যদি আমাদের বৃদ্ধি করি তখন আমাদের এগুলো কি হবে, বৃদ্ধি যদি হয় তাহলে আমাদের সিম্বল কি হয় প্লাস হবে, হার্টস হলে আমাদের মাইনাস হবে। ঠিক আছে, মনে রাখবে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ফর্মুলাটা কিভাবে এসেছে সেটা তোমাদের দেখালাম। আর এই ক্রমাগত 3বার যে বৃদ্ধি বা হার্টসের ফর্মুলা এটা, ঠিক আছে, বুঝতে পারলে। এবার দেখো এটাও এইভাবেই এসছে, ঠিক আছে, তাহলে এটা আমরা করে পরে প্রুভ করলাম যে ফর্মুলাটা কিভাবে এসছে, তোমাদের জেনে রাখা ভালো। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো কিছু অঙ্কর মাধ্যমে আমরা সাকসেসিভ বোঝার চেষ্টা করব। ঠিক আছে, ক্রমাগত 2বার বৃদ্ধির যে বা হার্টসের যে ফর্মুলা সেটা হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, যদি আমাদের এখানে যদি শতকরা একই বৃদ্ধি বা হ্রাস হয়, অর্থাৎ শতকরা একই পরিমাণ বৃদ্ধি বা হ্রাস হয়, তখন আমাদের কি হবে দেখে নাও। ঠিক আছে, শতকরা অর্থাৎ আমাদের পরপর 2বার এ পার্সেন্টেজ বৃদ্ধির ক্ষেত্রে প্রথমে বার করছি, পরপর 2বার এ পার্সেন্ট বৃদ্ধি, তখন আমাদের ফর্মুলাটা তখন কি হবে এইখান থেকে দেখে নাও। তাহলে আমাদের কি হবে, এটা হয়ে যাবে এ প্লাস এ গুণিত এ বাই 100। তাহলে ফর্মুলাটা হবে আমাদের 2a প্লাস এ স্কোয়ার বাই 100। এই ফর্মুলাটা বসালে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে, পরপর 2বার এ পার্সেন্টেজ বৃদ্ধির ক্ষেত্রে যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে এটা, অর্থাৎ একই পার্সেন্টেজ যদি শতকরা একই বৃদ্ধি বা হ্রাস হয়। এবার আমরা কি জানলাম, এটা কিসের ক্ষেত্রে, বৃদ্ধির ক্ষেত্রে। এবার আমরা জানবো হ্রাসের ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, পরপর 2বার পরপর 2বার এ পার্সেন্টেজ যদি হ্রাস হয় তখন আমাদের ফর্মুলাটা কি হবে। তাহলে যখন আমাদের হ্রাস হবে তখন আমাদের কি সিম্বল হলে কি হয় মাইনাস হবে, তাহলে এটা কি হবে আমাদের মাইনাস এ। ঠিক আছে, এটা দেখো এটা প্লাস আছে, এটা তাহলে কি মাইনাস এ গুণিত মাইনাস এ বাই 100 মনে রাখবে। ঠিক আছে, যেহেতু আমাদের কি হচ্ছে হার্টস হচ্ছে তাই আমরা তাহলে এখানে -2a হবে, মাইনাস মাইনাসে প্লাস প্লাস এ স্কোয়ার বাই 100 মনে রাখবে। তাহলে পরপর যদি আমাদের 2বার কি হয় হার্টস হয় একই পার্সেন্টেজ তখন আমাদের ফর্মুলাটা হবে এটা, মনে রাখবে। কারণ যখন আমাদের হার্টস হয় তখন আমাদের সিম্বল হলে কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে। এছাড়াও যদি
প্রথমে এ পার্সেন্টেজ বৃদ্ধি হয়, পরে এ পার্সেন্টেজ হ্রাস হয়, ঠিক আছে? তখন আমাদের ফর্মুলাটা কি হবে দেখে নাও। যদি আমাদের কি বলেছে, প্রথমে এ পার্সেন্ট বৃদ্ধি এবং পরে এ পার্সেন্ট হ্রাস যদি হয়, তখন ফর্মুলাটা কি হবে দেখে নাও। তখন তাহলে কি হবে, প্রথমে আমাদের বৃদ্ধি, তাহলে এ আমাদের কি, এর আগে কি প্লাস চিহ্ন হবে, মাইনাস তখন কি হবে, পরে এ পার্সেন্ট হ্রাস তখন মাইনাস এ হবে, এখানে প্লাস, এখানে প্লাস এ প্রথম ইন্টু মাইনাস এ বাই 100, তখন ফর্মুলাটা কি হবে দেখে নাও। এটা ভেরি ইম্পর্টেন্ট, তো এই ধরনের ম্যাথ পরীক্ষায় আসবে, এই ফর্মুলাটার বেসিসে অনেক ম্যাথ আছে। তাহলে প্লাসে মাইনাস কি হয়, মাইনাস এ স্কোয়ার বাই 100। আর তোমরা মনে রাখবে, যদি আমাদের ক্যালকুলেশনে এখানে মাইনাস আছে, তখন আমাদের কি হবে, সংখ্যাটা কি আলটিমেটলি হার্টস পাবে। আমি আগে বলেছি মাইনাসের অর্থ হচ্ছে হার্টস, প্লাসের অর্থ হচ্ছে বৃদ্ধি। তাহলে আমাদের এ স্কোয়ার বাই, আমাদের ভ্যালুটা কত, এ স্কোয়ার বাই 100 মাইনাস এ স্কোয়ার বাই 100, অর্থাৎ এ স্কোয়ার বাই 100 কি হবে, এখানে হার্টস হবে বা কমে যাবে, ঠিক আছে? কি হবে, কমে যাবে, ঠিক আছে? এত পার্সেন্টেজ আমাদের কি হয়ে যাবে, কমে যাবে, ঠিক আছে? এটা কি পার্সেন্টেজ আছে, আশা করে বুঝেছো? তাহলে বৃদ্ধির, যদি আমাদের প্লাস চিহ্ন থাকে তখন আমাদের বৃদ্ধি হবে, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমাদের কি বলবো আমরা, হ্রাস হবে। আমরা কিছু ম্যাথ করে দেখবো, সাকসেসিভের কিছু ম্যাথ আমরা করে দেখবো। দেখো এখানে কি বলেছে, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, তাহলে একই পার্সেন্টেজ প্রথমে বাড়ছে তারপরে কমে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, আলটিমেটলি বেতন কি হবে, কমে যাবে। এর আগের ফর্মুলাতে আমরা জেনেছি, তার ফর্মুলাটা কি, এ স্কোয়ার বাই 100, এ স্কোয়ার বাই 100, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এত পার্সেন্টেজ কি হবে, হ্রাস হবে, ঠিক আছে? তাহলে এর ভ্যালু কত আমাদের 20, তাহলে 20 স্কোয়ার বাই 100% আমাদের হ্রাস হবে, বাস হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে কত হবে, 400 বাই 100, তাহলে কত হচ্ছে আমাদের 4, অর্থাৎ 4% আমাদের কি হবে, আমাদের মোটের ওপর 4% আমাদের কি হবে, হ্রাস হবে। আশা করি তোমরা বুঝেছো। যদি আমাদের ডাইরেক্ট আমরা ফর্মুলা পুট করলাম আর আমরা পেয়ে গেলাম। এছাড়াও তোমরা ফর্মুলা যদি তোমরা পুট যদি না করতে, রেশিও মেথডে তোমরা কিভাবে করবে সেটা দেখে নাও। ধরে নাও ব্যক্তিটির বেতন আমাদের কত, 100, 100-এর মধ্যে ক্যালকুলেশন করলে তাহলে সহজে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে 100। ধরো আমাদের কি 100 আমাদের ছিল, তাহলে আমাদের ফাইনাল ভ্যালু কত হবে দেখে নাও। ফাইনাল আমাদের প্রথমে আমাদের কি বলছে, 20% আমাদের কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত আমরা জানি, 1/5। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/5, অর্থাৎ 5/1 হচ্ছে 20%। ধরো প্রথমে বৃদ্ধি হচ্ছে, তাহলে 5 থেকে বেড়ে কত হয়েছে, 6, 6/5 করবো আমরা। পরে দেখো আবার 20% কমে গেছে, তাহলে 20% 5 থেকে যদি 1 কমে যায় তাহলে কত হবে, 4, 4/5 করবো। তাহলে দেখো ফাইনাল হলো কত, 5×5 = 25, 25×4 = 100, 4×4 = 16, 16×6 = 96। কত কমছে, কত কমছে, ফাইনাল আমাদের ভ্যালু হয়ে যায় 96 হয়ে যায়, তাহলে কমছে কত, হার্টস কত হচ্ছে আমাদের, 100-এর মধ্যে যেহেতু ক্যালকুলেশন 4 কমছে, তাহলে সেটাই হবে আমাদের পার্সেন্টেজ ভ্যালু। তাহলে 4% আমাদের কি হয়ে যাচ্ছে, কমে। তোমরা এইভাবেও করতে পারো বা ফর্মুলা পুট করে ডাইরেক্ট করতে পারো। নেক্সট আমরা অঙ্ক দেখবো। দেখো এই ম্যাথটা কি বলেছে, বলেছে এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে পরে 5% কমে বেতন 20,900 টাকা হলো, তার প্রাথমিক বেতন কত টাকা ছিল। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা যদি রেশিও মেথড করি তাহলে সবচেয়ে সহজ হবে, দেখে নাও। আমরা ধরে নিই প্রথম প্রাথমিক বেতন মানে ইনিশিয়াল ওর বেতন ছিল, ইনিশিয়াল বেতন আমরা ধরে নিলাম 100 টাকা ছিল, ঠিক আছে? এবার আমাদের ফাইনাল যে ওর বেতন হবে, তোমার 10% বেড়ে এবং 5% কমে যে বেতনটা হয়েছে কত, 20,900। তাহলে আমরা এইখানে করবো ফাইনাল ভ্যালু দেখে রাখবো কিভাবে হবে। আমাদের ইনিশিয়াল ছিল 100, এরপর কি বলেছে দেখো 10% বেড়ে গেছে, 10% ফ্র্যাকশন হলো কত, 1/10, অর্থাৎ একে আমি 11/10 দিয়ে গুণ করতে পারি, তবে আমি চলে আসবে যে 10% এইখানে বেড়েছে, ঠিক আছে? এরপর বলেছে 5% কমেছে, 5% ফ্র্যাকশন হলো কত, 5% ফ্র্যাকশন হলো হচ্ছে 1/20, মানে 20 ভাগের 1 ভাগ হচ্ছে 5%। তাহলে
20টা কি হয়ে 19 হয়ে যাবে, 19/20। এই যে ভ্যালুটা আসবে সেটাই হবে এর ফাইনাল ভ্যালু। দেখে নাও, একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল। তাহলে এখানে আসছে আমাদের কত আসছে, 19কে যদি 11 দিয়ে গুণ করি, 19কে 11 দিয়ে গুণ করলে কত হবে, 209। 209/2। তাহলে 209/2 বা এটাকে আমরা করছি 4। তাহলে আমাদের যদি আমাদের ব্যক্তিটির প্রাথমিক বেতন আমাদের 100 টাকা, তাহলে এখন আমার বেতন হবে কত, 104.5 টাকা। তো এর ভ্যালুই দেওয়া আছে আমাদের 20,900। কারণ আমাদের কি বলেছে, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে পরে 5% কমে বেতন 20,900 টাকা হলো। তাহলে এর ভ্যালুই দেওয়া আছে আমাদের এই এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমাদের 20,900 সাথে, সরি, এই ভ্যালুটাই হবে আমাদের 20,900। তাহলে আমাদের এখানে কি বলেছে, প্রাথমিক বেতন কত, তাহলে প্রাথমিক বেতন আমাদের কত ধরেছি, 100 ধরেছি। তাহলে একের ভ্যালু দেখো এখানে কত হবে, একের ভ্যালু আমরা বার করবো। তাহলে 20,900 বাই 104.5। আচ্ছা, দশমিকটা যদি উঠে যায় এখানে একটা 10 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, আমি একের ভ্যালু বের করে নিয়েছি কত, এখানে এটা ক্যান্সেল করি তাহলে কত হবে বলো তো, 20। ঠিক আছে, তাহলে একের ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, 200। একের ভ্যালু যদি 200 হয় তাহলে 100 এর ভ্যালু কত হবে, 100 দিয়ে গুণ করে দেবো অভিপক্ষ, 100 দিয়ে যে অভিপক্ষকে গুণ করি তাহলে 100 গুণিত 200 কত হয়, 20,000। তাহলে আমাদের প্রাথমিক বেতন কত ছিল, 20,000 টাকা। ঠিক আছে, তোমরা এই অঙ্কটা রেশিও মেথডে করলে সবথেকে সহজ হবে। তোমরা যদি চাও তো সূত্র সাহায্যে সেটাও তুমি করতে পারো। ঠিক আছে, সূত্র সাহায্যে কিভাবে করবে দেখে নাও, আমি পাশে করে দিচ্ছি। সূত্রের সাহায্যে তাহলে প্রথমে 10% বেড়ে 5% কমে গেছে, তাহলে সূত্রটা আমাদেরকে 10% বেড়েছে, তাহলে +10 -5 প্লাস মাইনাস +10 গুণিত -5/100। কত পার্সেন্ট, এটা হচ্ছে আমাদের সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জের যে ফর্মুলা সেটা। তাহলে আমাদের এখানে কত হয়, +5, প্লাসে মাইনাস কি হয়, মাইনাস -50/100, অর্থাৎ 5 - 0.5, অর্থাৎ আমাদের কি 4.5% কি হচ্ছে এখানে, প্লাস চিহ্ন, প্লাস এর অর্থে 4.5% আমাদের বাড়ছে। অর্থাৎ আগে যদি আমাদের 100 টাকা পেমেন্ট বেতন ছিল, এখন আমাদের বেতন হবে 104.5 টাকা। ওই 104.5-এর ভ্যালু আমরা করবো 20,900, তারপরে 100 ভ্যালু কত এভাবে বের করব। ঠিক আছে, নেক্সট অঙ্ক আমরা দেখব। এখানে বলেছে কেরোসিনের মূল্য পরপর দুইবার বৃদ্ধি হচ্ছে, একবার 20% বৃদ্ধি হচ্ছে, একবার 30% বৃদ্ধি হচ্ছে, মোটের উপর শতকরা কত বৃদ্ধি হবে। তাহলে এখানে তোমরা ফর্মুলাতে বসালে আমাদের অঙ্ক হয়ে যাবে। দেখো তাহলে আমার 20 বৃদ্ধি হচ্ছে, +20 +30 +20 গুণিত 30/100, এটা হবে আমাদের অ্যান্সার। বলেছে কত পার্সেন্ট আমাদের বৃদ্ধি হবে, তাহলে 50, আর এখানে হয় 20 5-এ, 5 6 30, তাহলে 6 56% আমাদের কি হবে, আমাদের বৃদ্ধি হবে। ব্যাস, আর কিছু করার দরকার নেই তোমাদের। আর তোমরা যদি এটা রেশিও মেথডে করতে তাহলে কিভাবে হতো দেখো, আমরা ধরে নিলাম 100 টাকা ছিল। ঠিক আছে, কেরোসিনের মূল্য কত, 100 টাকা। এবার এটাকে আমরা কি করবো, প্রথমে 20% অর্থাৎ কি 1/5, তাহলে 6/5 হবে আমাদের, 5/1 বাড়ছে। আবার 30%-এর ফ্যাক্টর হলো হচ্ছে 3/10, অর্থাৎ আমরা এটা করি 13/10। ঠিক আছে, যদি এখানেও ক্যালকুলেশন যদি করা হয় তাহলে কত হচ্ছে, 2 17 78 78 156। তাহলে আমাদের আগে ছিল 100, এখন হয়ে গেল 156। তাহলে কত আমাদের বাড়ছে, 56 বাড়ছে, অর্থাৎ 56% আমাদের মূল্যটা আমাদের বেড়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ আমাদের আগে কত ছিল, 100 টাকা ছিল, এখন হচ্ছে 156, তাহলে বাড়ছে কত, 56 বাড়ছে। কততে বাড়ছে, 100-তে বাড়ছে 56। এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে পার্সেন্টেজে পেয়ে যাবো, তাহলে 56% বৃদ্ধি হয়েছে। তোমরা রেশিও মেথডেও করতে পারো বা এই ফর্মুলা বসিয়ে সহজে করতে পারো।
নেক্সট আমরা দেখব এখানে দেওয়া আছে, দেখো এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা, পরপর 3 বছর বেতন যথাক্রমে 10%, 20% এবং 30% বৃদ্ধি হলে 3 বছর পর তার বেতন কত টাকা হবে। তাহলে আমরা এখানে দেখো, এখানে আমাদের 100 টাকা দরকার নেই, কারণ আমাদের প্রাথমিক বেতন দেওয়া আছে 10,000 টাকা। তাহলে আমরা প্রাথমিক বেতন আমরা করে নেবো কত, 10,000 টাকা। ঠিক আছে, এবার তো ডাইরেক্ট আমরা করবো। ঠিক আছে, ফাইনাল কত আমাদের বেতন হবে। ইনিশিয়ালি তো আমাদের 10,000 টাকা আছে, তাহলে ইনিশিয়াল প্রাথমিক বেতন আমাদের কত টাকা আছে, 10,000 টাকা। এবার প্রথমে বাড়ছে 10%, 10% অর্থাৎ আমরা কি জানি 11/10 করবো এটাকে, কারণ 10/1 হচ্ছে 10%। এটাকে আমরা কেউ 20%, 20%-এর ফ্র্যাকশন হলো 1/5, তাহলে এটাকে আমরা করবো 6/5। আর 30% করবো আমরা 13/10, ও 10/3 হচ্ছে আমাদের কি 30%। ঠিক আছে, তাহলে এটা এই ক্যালকুলেশনটা করলে আমাদের চলে আসবে যে বেতন আমাদের কত টাকা হবে। তাহলে দেখো একটা শূন্য একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, এখানে 5, 20, 100, এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 11 দুগুণে 22, 13 6 78, 78 গুণিত 22 যদি আমরা করি 156, 156, 6 6 5 11, 1 হাতে 1, কত হচ্ছে 7, 1716। আর এই শূন্যটার জন্য একটা শূন্য হবে, তাহলে 17,160 আমাদের অ্যান্সার হবে। তাহলে আমাদের 3 বছর পর তার বেতন কত হবে, 17,160 টাকা। ঠিক আছে, আর তো যখনই এভাবে আসবে তোমাদের, তাহলে বেতনের 10,000 টাকা আছে, পরপর 3 বছর যথাক্রমে আমাদের 10% বাড়ছে, 20% বাড়ছে, 30% বাড়ছে, তখন আমরা কি করবো, রেশিও মেথডে করলে তোমাদের সুবিধা হবে। এরপর আমরা জানবো যে কোন কোন ক্ষেত্রে তোমরা সাকসেসিভ ইউজ করবে, কোন কোন ক্ষেত্রে আমাদের সাকসেসিভ ব্যবহার হয় সেগুলো আমরা জানবো। এবার আমরা জানবো কোন কোন অঙ্কের ক্ষেত্রে আমরা সাকসেসিভ কাজে লাগে বা সাকসেসিভ কোথায় কোথায় আমরা ব্যবহার করবো। দেখে নাও, এক্সাম্পলের সাহায্যে তোমরা বুঝে নাও। ধরো কোনো দোকানদারের চালের মূল্য হচ্ছে 100 টাকা পার কেজি। ঠিক আছে, চালের দাম, চালের দাম হচ্ছে 100 টাকা পার কেজি। ঠিক আছে, চালের দাম হলো। এবার সে প্রতিদিন ডেলি বিক্রি, ডেলি সেল হয় তার কত বলতো। ঠিক আছে, ডেলি আমাদের সেল হয়, ডেলি সেল আমাদের হয় 100। ঠিক আছে, তাহলে তার মোট বিক্রি তাহলে কত হয়, দেখো মোট বিক্রি কত হবে। তাহলে মোট বিক্রি যখন আমরা করবো তখন চালের দাম আমাদের কত, 100 টাকা, ডেলি আমাদের বিক্রি হয় 100 কেজি, তাহলে আমাদের কি করবো, 100 কেজি আমাদের গুণিত 100 সমান সমান আমাদের 10,000 টাকা আমাদের কি হয় বিক্রি। ঠিক আছে, তোমাদের দেওয়া থাকবে, দেখো মোট বিক্রি তাহলে কি হচ্ছে, আমাদের চালের পরিমাণ কত, 100 কেজি, এই চালের পরিমাণের সঙ্গে কোয়ান্টিটির সাথে আমাদের কি গুণ হচ্ছে, প্রাইস গুণ হচ্ছে। ঠিক আছে, তবে আমাদের পাচ্ছি মোট বিক্রি আমরা পাচ্ছি। তো যেসব ক্ষেত্রে আমাদের এই ধরো আমাদের বললো যে চালের দাম 10% কমে গেল বা ডেলি সেলিং আমাদের 5% বেড়ে গেল, তখন আমাদের মোট বিক্রির উপর কি প্রভাব পড়বে, এইসব অঙ্কের ক্ষেত্রে আমরা কি সাকসেসিভ ব্যবহার করব। ঠিক আছে, সাকসেসিভ কাজে লাগবে। ঠিক আছে, আমি বলতে চাইছি, আমি তোমাদের বোঝাতে চাইছি যে দুটো প্রোডাক্ট মিলে পরে যেটা বের হবে, দুটো প্রোডাক্ট মিলে, দুটো প্রোডাক্ট একটা কোয়ান্টিটি ইনটু প্রাইস মিলে পরে আমাদের কি হচ্ছে, মোট বিক্রি। যদি আমাদের মোট বিক্রির মধ্যে কি প্রভাব পড়ছে তখন আমাদের সাকসেসিভ ইউজ হবে। আবার কোনো আয়তক্ষেত্র বা বড় ক্ষেত্রের ক্ষেত্রে দেখো, কোনো আয়তক্ষেত্র বা বড় ক্ষেত্র, এর ক্ষেত্রফলের সূত্র কি হয়, এর এরিয়ার সূত্র কি হয়, লেন্থ ইন। ঠিক আছে, এবার আমাদের এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ওয়াইড। এবার যখন আমাদের কোনো আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কি প্রভাব পড়বে,
কারণ দৈর্ঘ্য গুণিত প্রস্থ মিলে হচ্ছে আমাদের ক্ষেত্রফল। ঠিক আছে, যদি বলে দৈর্ঘ্য আমাদের 10% কমে গেল বা প্রস্থ আমাদের 20% বেড়ে গেল, তখন আমাদের এরিয়ার কি প্রভাব পড়বে, কত পার্সেন্ট আমাদের বাড়বে না কত পার্সেন্ট আমাদের কমবে, সেই ক্ষেত্রেও আমাদের কি করবো, আমরা সাকসেসিভ ইউজ করবো। ঠিক আছে, যেখানে দেখবে যে দুটোর গুণফলে যে জিনিসটা বের হচ্ছে তার যদি আমাদের বের করতে বলে যে ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তো এই দুটোর গুণফলে আমাদের কি হচ্ছে, ক্ষেত্রফল হচ্ছে। তখন আমাদের যদি বলা হয় এরিয়ার কত পার্সেন্ট আমাদের বাড়ছে না কমছে, তখন আমরা সাকসেসিভ ইউজ করবো। যেমন এখানে দেখো মোট বিক্রি যদি বলা হয়, মোট বিক্রি আমাদের বের করতে, মোট বিক্রির উপর কি প্রভাব পড়বে, তখন আমাদের সাকসেসিভ ব্যবহার হবে, কারণ কোয়ান্টিটি ইন্টু প্রাইসেস গুণিত হচ্ছে আমাদের মোট বিক্রি। ঠিক আছে, এবার দেখো আবার তো কোনো আবার এটা এটা যেমন আমাদের চালের দাম বা ডেলি সেলিং আমরা করলাম, এবারে কোনো বাস ভাড়া ধরো, বাস ভাড়া বা ট্রেন ভাড়া, ট্রেন ভাড়া যদি আমাদের 10% বেড়ে যায়, আবার বিক্রি মানে যাত্রীর সংখ্যা আমাদের 10% কমে যায়, তখন মোট টিকিট বিক্রির উপর কি প্রভাব পড়বে, তখন আমরা কি সাকসেসিভ ব্যবহার করব। তাহলে আমি বোঝাতে চাইছি যে তোমাদের যে যখন কার সাকসেসিভ ইউজ ব্যবহার করব, কখন ব্যবহার করবো, যখন আমাদের এরিয়া বের করতে বলবে, দৈর্ঘ্য প্রস্থর গুণফল মিলে হচ্ছে আমাদের এরিয়া, আর মোট বিক্রি যখন আমাদের বলে মোট বিক্রির উপর কি প্রভাব পড়ে, তখনও আমাদেরকে সাকসেসিভ ইউজ হবে, কারণ কোয়ান্টিটি গুণিত প্রাইস হচ্ছে আমাদের মোট বিক্রি। বা টিকিটের বিক্রির কি প্রভাব পড়বে, কারণ টিকিট মূল্য ইন্টু যাত্রীর সংখ্যা সমানই হয় আমাদের মোট টিকিট বিক্রি। ঠিক আছে, তাহলে এইসব ক্ষেত্রে আমাদের সাকসেসিভ ব্যবহার হবে। ঠিক আছে, কিছু অঙ্কের সাহায্যে আমরা দেখে নিচ্ছি। ওকে, দেখো এই অঙ্কটা কি বলেছে, কোনো দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলো, বিক্রয় 20% কমে গেল, এর ফলে মোট বিক্রয় কি হবে। তাহলে মোট বিক্রয় আমরা কি, মোট বিক্রয় অর্থাৎ দ্রব্যের মূল্য, কোয়ান্টিটি ইন্টু প্রাইস। ঠিক আছে, তাহলে দ্রব্যের মূল্য আমাদের 15% বৃদ্ধি পেয়েছে, আর বিক্রয় আমাদের সেলিং যেটা হচ্ছে সেটা কি হচ্ছে, কমে যাচ্ছে। ওকে, এবার দেখো আমাদের দ্রব্যের মূল্য এটা কি প্রাইস, আর আমাদের কত বিক্রি কমেছে সেটা হচ্ছে আমাদের কোয়ান্টিটির গুণফলে আমাদের মোট বিক্রয় নির্ভর করছে। তাহলে আমাদের এটাতে সাকসেসিভ লাগাবো। ঠিক আছে, তাহলে দেখো ডাইরেক্ট আমরা করবো 15% বৃদ্ধি, তাহলে +15 সাকসেসের ফর্মুলা, আর এখানে বিক্রয় 20% কমে যাচ্ছে, -20 প্লাস +15 ইন্টু -20/100। এই ক্যালকুলেশনটা করলে আমাদের বেরিয়ে যাবে। দেখো এখানে কি -5 হবে, +15 -20 -5, প্লাসে মাইনাসে কি হয়, -15 গুণিত 20/100। এটা যদি ক্যালকুলেশন করা হয় 20 5 100, 5 3 15, তাহলে -5 -3 অর্থাৎ -8, অর্থাৎ 8% আমাদের কি হচ্ছে, 8% -8 অর্থাৎ আমাদের -8 অর্থ হচ্ছে আমাদের 8% আমাদের কি হবে, মোট বিক্রির উপর 8% কি হবে, আমাদের হ্রাস হবে। ঠিক আছে, তাহলে 8% আমাদের কি হবে, কমে যাবে। ঠিক আছে, বিক্রিটা আমাদের যদি আগে 100 টাকা টোটাল হতো, তাহলে এখন হবে আমাদের 92। ঠিক আছে, 8% আমাদের হ্রাস হবে। তাহলে আমি কি বললাম যে দুটোর গুণফলে, দেখো এটা আমাদের কি বলছে, মোট বিক্রয় মানে কি, আবার তোমাদের বলে দিয়েছি, মোট বিক্রয় কার উপর নির্ভর, একটা হচ্ছে প্রাইস, কত মূল্য আমাদের বাড়ছে কত মূল্যের উপর, এবং কোয়ান্টিটির উপর আমাদের নির্ভর করে। তাহলে এই দুটোর গুণফলে আমাদের মোট বিক্রয় হচ্ছে, এই মোট বিক্রয়ের প্রভাব আমাদের বের করতে বলছে, তাই আমরা এখানে সাকসেসিভ ব্যবহার করব। যেমন ক্ষেত্রফলের ক্ষেত্রেও আমাদের, ক্ষেত্রফলের ক্ষেত্রে যেমন কোনো আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রেও আমাদের কি, আমাদের কারণ আমাদের লেন্থ ইন্টু ওয়াই এর গুণফলে আমাদের হয় ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রফলের সময়ও আমাদের সাকসেসিভ ব্যবহার হবে। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 30% হ্রাস বলেছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে আমরা ডাইরেক্ট আমরা সাকসেসিভ লাগাবো এখানে। তাহলে আমাদের 20% কি দৈর্ঘ্য আমাদের বৃদ্ধি হচ্ছে, আর প্রস্থ আমাদের 30% কমে যাচ্ছে, প্লাস 20 ইন্টু -30/100। এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখে নাও, এখানে হবে -10 +1, প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে কি হয়, -20 গুণিত 30/100। একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমাদের কি হবে, -10 -6, অর্থাৎ আমাদের কি হচ্ছে, -16, অর্থাৎ আমাদের ক্ষেত্রফল আমাদের কি হবে, 16% কি হবে, 16% আমাদের কি হবে
হার্টজ হবে, কারণ এখানে মাইনাস আছে, 16 আগে কি আছে মাইনাস, তাহলে 16% হার্টজ হবে। ক্ষেত্রফল আমাদের কি পরিবর্তন হবে, 16% কমে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো। নেক্সট আরেকটা অঙ্ক আমরা দেখছি। দেখো এখানে কি বলছে, বাস ভাড়া 10% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 15% কমে গেল, এখন মোট টিকিট বিক্রয়ের উপর কি প্রভাব পড়বে। তাহলে মোট টিকিট বিক্রয় কার উপর নির্ভর, যাত্রী সংখ্যা এবং টিকিটের মূল্যের উপর নির্ভর। তাই আমরা এখানে ডাইরেক্ট আমরা সাকসেসিভ লাগাবো। ঠিক আছে, 10% বৃদ্ধি, তাহলে +10, যাত্রীর সংখ্যা কমে গেছে 15%, তাহলে -15 +10 ইন্টু -15 বাই 100। তাহলে এটা কি হয়, -5, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাসে হয়, তাহলে 10 15/100। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, -5 -1.5, অর্থাৎ -6.5। তাহলে এখানে আমরা কি করতে পারি, 6.5% কি হবে, কমে যাবে। টিকিট বিক্রি কি হয়ে যাবে, আগে যদি 100 টাকা টিকিট বিক্রি হতো তাহলে এখন কত হবে, 93.5 টাকা হবে। তাহলে আমাদের টিকিট বিক্রি আমাদের 6.5% আমাদের কি হবে, হ্রাস পাবে টিকিট বিক্রি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝেছো যে কোন কোন ক্ষেত্রে আমাদের সাকসেসিভ প্রয়োগ করা হয়, সেগুলো আমি বোঝালাম। কোন কোন ক্ষেত্রে, দেখো এটা দেখো, মোট টিকিট বিক্রি যেটা আছে সেটা কার উপর নির্ভর করছে, আমাদের যাত্রীর সংখ্যা এবং টিকিটের মূল্যের উপর নির্ভর। এবং ক্ষেত্রফল আমাদের কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থের উপর নির্ভর। তাহলে সেসব ক্ষেত্রে আমাদের সাকসেসিভ ব্যবহার করব। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকবে, দেখবে সম্পূর্ণ, তাহলে সবকিছু তোমাদের বুঝতে পারবে। কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, বাই।